হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, নবরণবাবুর সাথে দেখা করতে এসছে তার স্ত্রী প্রমিতা। বলছে এই তো আমি এসে গেছি, দেখো কিচ্ছু হবে না। তার স্ত্রীকে দেখে তিনি খুব খুশি হন, কিন্তু তিনি কিছু বলারও চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই পারছেন না, কষ্ট পাচ্ছেন। একলব্যের মা বলছে, তোমার খুব কষ্ট হচ্ছে না গো? এই তো কিচ্ছু হবে না, দেখো আমরা সবাই এসে গেছি, আমরা সবাই এখানে আছি, তোমার কিচ্ছু হবে না। রাঙা দূর থেকে তার শ্বশুরমশাইকে দেখছে। প্রমিতা বলছে, আচ্ছা আমাকে বলো তো কি হয়েছিলটা কি? আচ্ছা তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, তুমি আমাকে শুধু বলো সেদিন তুমি অত রাত্রে জঙ্গলে কেন গিয়েছিলে? বলার চেষ্টা করছে নবরণ, কিন্তু পারছে না। ওরা সবাই বলছে রাঙার তীর লেগেছে, এটা কি করে হলো? তখন ওখানে কিন্তু পরিবারের সবাই চলে আসে। অনেক চেষ্টা করেও কিচ্ছু বলতে পারছে না নবরণবাবু। ওই জন্য নিজে খুব বিরক্তি বোধ হচ্ছেন ওনার। অনেকটা উত্তেজিত হয়ে পড়ছেন উনি, যেটা ওনার এই সময়ের জন্য ঠিক নয়। রাঙা দূর থেকে দেখছে আর কাঁদছে। অবরণকে বলছে, কি হলো, তুমি কি কথা বলতে পারছো না? সবাইকে বলছে, পাঞ্চালি এসব কি হচ্ছে, উনি কি কথা বলতে পারছেন না? তখন তার মাকে বোঝাচ্ছে সবাই মিলে। একলব্য বলছে, আসলে বাবার ভোকাল কর্ডটা একটু ড্যামেজ হয়ে গেছে, তো তাই জন্য উনি এখন কথা বলতে পারছেন না। ডক্টর বলেছেন যে 2 মাসের আগে কিছু বলতে পারবেন না, মানে ডক্টর 2 মাস দেখবেন তারপরে কোনো কিছু বলতে পারবেন। একলব্য বলছে, এখন বাবার গলাকে টোটালি রেস্ট দিতে হবে, তারপরে আস্তে আস্তে বাবার ট্রিটমেন্ট শুরু হবে, তারপরে কথা বলানোর চেষ্টা হবে। চেষ্টা করো মা, বাবা আবার কথা বলবে। আর নবরণবাবু তো কথা বলার জন্য এমন করছেন যেন স্যালাইনের তারটারও ছিঁড়ে ফেলে দিচ্ছেন। তখন সবাই মিলে ওনাকে সামলাচ্ছে, বাবা প্লিজ এরকমটা করো না। প্রমিতাও বলছে, নবরণ এরকমটা করো না, সব ঠিক হয়ে যাবে, দেখো। একলব্য বলছে, বুঝতে পারছি বাবা, তোমার একটা ডিফিকাল্ট অপারেশন হয়েছে, ওই জন্য তোমার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, তোমাকে শান্ত থাকতে হবে বাবা। তখন ডক্টরকে ডাকছে একলব্য। নার্স দেখছে স্যালাইনটা আবার খুলে ফেলেছে, তখন এসে স্যালাইনটা দেয়। সাত্তকী বলছে, বাবার এই অবস্থা চোখে দেখা যাচ্ছে না। এবার ডক্টর এসেছে, বলছে, এ কি আপনারা এতজন এখানে কি করছেন? আপনারা এখানে এতজন ভিড় করবেন না, আপনাদেরকে দেখলে তো উনি আবার এক্সাইটেড হয়ে যাবেন। ওদিকে রাঙা আইসিইউর বাইরে তার বড়বাবুকে জানলা দিয়ে দেখছে। ঠিক সেই সময় সত্যজিৎ সিনহা হসপিটালে এসে উপস্থিত হন, আর রাঙাকে কিছু বলবেন বলে ইশারা করে সাইডে আসতে বলেন। রাঙাও সেই মতো চলে যায়। ওদিকে ডক্টর বাড়ির লোকেদের বলছে, আমি ওনাকে ডিসচার্জ করে দেব, উনি বাড়ি চলে যাবেন, কিন্তু বাড়ি গিয়ে কিছু নিয়ম কানুন ওনাকে মেনে চলতে হবে। ওষুধপত্রগুলো খাওয়ার সাথে সাথে গলার নিয়মিত এক্সারসাইজ করে যেতে হবে, তার কারণ ওনার গলার অবস্থা কিন্তু মোটেই ভালো না। আর সবথেকে বড় কথা, আপনাদের নিজেদের মধ্যে ধৈর্য রাখতে হবে, তার কারণ আপনাদের নিজেদের মধ্যে অস্থিরতা ওনাকে কিন্তু ওনার জন্য অনিশ্চিতের কারণ হতে পারে। সব ঠিক থাকলে আই হোপ উনি খুব তাড়াতাড়ি কথা বলতে পারবেন, কিন্তু প্লিজ আপনারা ওনার সামনে থাকবেন না। আপনারা যত কথা বলার চেষ্টা করবেন উনিও তত কথা বলার চেষ্টা করবেন, যার জন্য ওনার গলার উপরে চাপ পড়বে, তাতে কিন্তু বিপদ বাড়বে। এরপরে সাত্তকী বলতে শুরু করে তার বাবাকে উদ্দেশ্য করে, তার বাবাকে উদ্দেশ্য করে বলছে যে, তুমি চিন্তা করো না বাবা, আমরা সবাই তোমার সাথে আছি। বৃন্দা বলছে, হ্যাঁ বাবা, আমরা সবটা বুঝে নেব, তোমার হয়ে আমরা কথা বলবো, তোমার ছেলে মেয়েরা আছে তোমার জন্য, তুমি চিন্তা করো না। বৃন্দা সাত্তকীর সাথে সুর মিলিয়ে আরও ফোড়ন কেটে বলছে, আর তোমার অপরাধীকে, সেই ক্রিমিনালকে আমরা শাস্তি দেব। নবরণবাবু ঠিক তখন কিন্তু হাত দিয়ে ইশারা করে তাদের কিছু বলতে চাইছেন। ডক্টর এরপর বৃন্দা আর সাত্তকীকে বকবক করতে দেখে তাদেরকে বলছে, আপনারা একটু চুপ করুন দয়া করে। আর এরপরে সবাইকে যেতে বলছে। একলব্যের মা তখন অনেক কষ্টে তার নিজের কান্নাকে চেপে রেখে হাসতে হাসতে বাবার হাত ধরে বলছে, একদম কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ওদিকে সত্যজিৎবাবু রাঙাকে মানে ডেকে কিছু কথা বলছে। ওদিকে একলব্যের মা আইসিইউ থেকে বেরিয়ে যাওয়ার পর বাইরে জানলা দিয়ে তার হাজব্যান্ডকে নবরণকে দেখতে থাকে। নবরণও সেই সময় বেডে শুয়ে শুয়ে তার ওয়াইফের দিকে একলব্যের মায়ের দিকে তাকিয়ে আছে আর কাঁদছে। বাইরে এসে বৃন্দা তার মাকে বলছে যে, বাবাকে আমরা বাড়ি নিয়ে যাব, ডক্টর ভরসা দিচ্ছেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাবার সঙ্গে যেটা হলো এটা কিন্তু একেবারেই মেনে নেওয়া যায় না। মা, আমার মনে হয় আমাদের রাঙাকে ছেড়ে দিলে হবে না। বলছে, মা আমাদের পুলিশের কাছে গিয়ে রাঙার এগেনস্টে রিপোর্ট করতে হবে। ময়নাও বলতে শুরু করে, ঠিক বলেছ দিদিভাই, ওই মেয়েকে আমরা কিছুতেই ছেড়ে দেব না, ওই মেয়েকে জেলে দেওয়াই উচিত। তখন বৃন্দা বলছে, এটা আপনাকে মেনে নিতেই হবে মা, পুলিশকে কমপ্লেন না করলে আমরা কিন্তু ওকে শাস্তি দিতে পারবো না। একলব্যের মায়ের এটা শুনে কিন্তু একদম ভালো লাগে না, অবাক হয়ে যান। ওদিকে সাত্তকী বলছে, একলব্য কিন্তু রাঙাকেই দোষী করছে মা, রাঙা যেটা করেছে ওটা কিন্তু ক্ষমার অযোগ্য। বৃন্দা বলছে, এই সত্যজিৎ সিনহা সবসময় সত্যিটা ধামাচাপা দিয়ে রাঙাকে বাঁচানোর চেষ্টা করছে, আমরা কিন্তু রাঙাকে ছেড়ে দেব না, আমরা রাঙাকে জেলে ঢোকাবই, পুলিশের কাছে গিয়ে বলবো যে রাঙার এগেনস্টে কমপ্লেন করবই আমরা। সাত্তকী বলছে, ওই সত্যজিৎ সিনহা বাধা দিলে আমরা উপর মহলে যাব। এই বলে সাত্তকী
তৎক্ষণাৎ থানায় যেতে চাইলে বৃন্দা বলছে, সভ্য, আমি, ময়না, আমরা সবাই মিলে যাব। মা তখন তাদের বাধা দিয়ে বলে, দাঁড়াও, কেউ কোথাও যাবে না, রাঙার সাথে আমি একা কথা বলবো। এই বলে রাঙার কাছে চলে যান। ওদিকে সত্যজিৎবাবু রাঙাকে বলছেন, যেই নম্বর থেকে নবরণবাবুর ফোনে ফোন করা হয়েছিল সেই নাম্বারটা নট রিচেবল বলছে। আমার মনে হয় সিম কার্ডটা স্পটেই ফেলে দেওয়া হয়েছিল। আমি আমার টিমকে ওখানে পাঠিয়েছি, ওখানকার লোকাল পুলিশকেও ফোন করে সব ব্যাপারগুলো জানানো হয়েছে আর খোঁজ নিতে বলা হয়েছে। ওই সময় নতুন কেউ ওই এলাকায় ওই হোটেলগুলোতে চেক ইন করেছিল কিনা সেটা খোঁজ নেওয়া হচ্ছে। যদি কেউ চেক ইন করে থাকে তাহলে তার ডিটেলস আমাকে পাঠাতে বলেছি। আমার মনে হয় কাজটা যে করেছে খুব প্ল্যান করে করেছে। যে ওই সময় ওখানে ফোন করে নবরণবাবুকে ডেকেছিল সে জানতো যে তুমি ওই সময় ওখানে তীরটা ছুঁড়ছিলে। ঠিক সেই সময় তীরটা গিয়ে নবরণবাবুর গলায় লাগে। এই কথা বলতে বলতে কিন্তু একলব্যের মা সেখানে চলে আসেন। একলব্যের মা এই কথাটাই শুনতে পায় যে সত্যজিৎবাবু যেটা বললো যে তুমি যেই মুহূর্তে তীরটা ছুঁড়েছিলে সেই মুহূর্তে নবরণবাবুর গলায় গিয়ে লেগেছিল। আর এরপর বলছেন তার মানে তীরটা রাঙাই ছুঁড়েছিল। এরপর সত্যজিৎবাবুকে প্রশ্ন করছেন, কি হলো, চুপ করে আছেন কেন, বলুন, তীরটা রাঙাই মেরেছিল তো? সত্যজিৎবাবু তখন বলছেন, না ম্যাডাম। বলছে, ম্যাডাম আমি আপনাকে বুঝিয়ে বলছি। প্রমিতা তখন বলছে, আর কি বোঝার আছে, আমার হাজব্যান্ড এখন হসপিটালের বেডে শুয়ে আছে, জমে মানুষের টানাটানি চলছে, কেউ জানে না যে ভবিষ্যতেও কথা বলতে পারবে কিনা। যার জন্য আমার হাজব্যান্ডের গলায় তীর বিঁধেছিল, যার জন্য আমার হাজব্যান্ডের প্রাণ চলে যেতে পারতো, সেই তীরটা আর কেউ মারেনি, রাঙায় মেরেছিল। এটা কি অস্বীকার করতে পারবেন বলুন? এটা সত্যি নয়? সত্যজিৎবাবু তখন বলছে, না, এটা সত্যি নয়, আমরা ইনভেস্টিগেশন করছি। রাঙার কাছ থেকে কেউ তীরটা নিয়ে এই কাজটা করেছে, কারণ সেই পজিশনে দাঁড়িয়ে তীরটা, মানে রাঙা যেই পজিশনে তীরটা ছুঁড়েছিল সেই ডাইরেকশনে আপনার হাজব্যান্ড কিন্তু ছিল না, উনি অন্য ডাইরেকশন থেকে দিয়ে আসছিলেন। তার মানে ওনার গলায় তীরটা অন্য কেউ ছুঁড়েছিল। দেখুন, আমি বলছি রাঙা এই কাজ করতে পারে না, আমরা তদন্ত করছি। আপনার বাড়ির কেউ কিন্তু কোনো কথা শুনতে রাজি হচ্ছে না, সবাই রাঙাকে দোষারোপ করছে, ইভেন রাঙার হাজব্যান্ডও। আপনি তো রাঙার মা, আপনি অন্ততপক্ষে রাঙাকে বোঝার চেষ্টা করুন। রাঙা কেন তীর মারবে বলুন তো? রাঙা তীরটা চালিয়েছিল সহদেবের লোকেরা পালানোর চেষ্টা করছিল তাদের দিকে, তার তীরে তো এরকমভাবে আহত হওয়ার কথাই না। একলব্যের মা তখন বলছে, আর আপনারা যেটা করেছেন, রাঙাকে নিয়ে যে একটা সিক্রেট মিশনে গেছিলেন সেটার ব্যাপারেও তো রাঙা কাউকে কিচ্ছু জানায়নি, আমাকে পর্যন্ত জানায়নি। আপনাদের এই মিশন তো আমার পরিবারের জন্য কাল হলো বলুন। এরকমটা বলতে যাচ্ছে আর বলে আর কাঁদে। এরপরে রাঙাকে বলছে একলব্যের মা, যে এটা তুই কী করে করলি রাঙা? তোর পুলিশের সঙ্গে যোগাযোগ, তোর তীর ধনুক ট্রেনিং, মানে এত বড় তীরন্দাজি হওয়া, সব তো আমি নিজে হাতে করেছি বল, তারপরেও তুই এত বড় সর্বনাশ কী করে করলি? রাঙা বলছে, মা তুই বিশ্বাস কর, কতগুলো নিরীহ মেয়েকে বাঁচানোর জন্যই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। কতগুলো নেশার জিনিস পাচার করা হচ্ছিল ওদের মাধ্যম দিয়ে, ওতে কত মানুষের ক্ষতি হতে পারতো বলতো? ওরা যাতে এই কাজটা করতে না পারে তাই আমি জঙ্গলে গেছিলাম। মা তুই আমাকে শিখিয়েছিস যে মানুষের জন্য লড়াই করলে তবেই নিজের জীবনের উদ্দেশ্যটা সফল হয়। তুই তো বলেছিস মানুষকে সাহায্য করতে, মানুষের নানান বিপদে আপদে তাদের পাশে গিয়ে দাঁড়াতে, আমি তো সেটাই করেছি বল। এরপরে বাড়ির সবাই কিন্তু সেখানে চলে আসে। রাঙার মা, মানে রাঙা তার মাকে বলতেই থাকে, বড়বাবু ওখানে কি করে গেল, বড়বাবুকে তীরটা কি করে লাগলো, আমি সত্যি কোনো কিছু জানি না মা, আমি সত্যি কিছু জানি না। সত্যজিৎবাবু এরপরে বলছেন, ম্যাডাম ওই জায়গাতে আরও একটা তীর পাওয়া গেছিল, যেটা অন্য কেউ চালিয়েছিল, মানে প্রথমবারের তীরটা বাবুর গায়ে গিয়ে লাগেনি, তাই দ্বিতীয়বার তীর চালিয়ে তাকে মারার চেষ্টা করা হয়েছিল যাতে রাঙামতি ফেঁসে যায়। আর যে ফোন করে ডেকেছিল সেই ফোন করে সেখানে নবরণবাবুকে আসতে বলেছিল। এই পুরোটা একটা প্ল্যানিং ছিল, কেউ আড়াল থেকে লুকিয়ে তীরটা ছুঁড়েছে। এটা পুরোটা একটা ষড়যন্ত্র রাঙামতির এগেনস্টে, যাতে সে আপনাদের চোখে খারাপ হয় আর তাকে আপনারা বাড়ির থেকে বের করে দেন। এই ষড়যন্ত্রের জন্য, মানে এই প্ল্যানিংয়েই রাঙাকে পুরোপুরিভাবে ফাঁসানো হয়েছে। খুব তাড়াতাড়ি সত্যিটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো, আমাকে 2 দিন সময় দিন। রাঙা পুলিশকে হেল্প করতে ওখানে গিয়েছিল, তাই রাঙার এগেনস্টে কনস্পিরেসি করা মানে পুলিশের এগেনস্টে কনস্পিরেসি করা, তাই আমরা তাদেরকে একদম ছেড়ে দেব না। সত্যজিৎবাবুর প্রত্যেকটা কথা শুনে কিন্তু বৃন্দা ভয় পেয়ে যায়। সাত্তকী বলছে যে আপনি তো ইচ্ছে করে বলছেন, রাঙাকে বাঁচানোর চেষ্টা করছেন। সাত্তকী বলছে আমরা লোকাল থানাতে রাঙার বিরুদ্ধে কমপ্লেন করব। অঙ্কুরদা বলছে যে সাত্তকীবাবু, পুলিশ তো ইনভেস্টিগেশন করছেন, সত্যজিৎবাবু তো করছেন, একটা ক্লু তো পাওয়া গেছে, এটা তো হতেই পারে যে তীরটা অন্য কেউ ছুঁড়েছে। বৃন্দা বলছে, এসব তুমি কি বলছো অঙ্কুর, রাঙার তীর অন্য কেউ পাবে কি করে, এসব কি কথা বলছো? সত্যজিৎবাবু বলছেন, একবার ভালো করে মনে করার চেষ্টা করুন, রাঙা যে ঘরে ছিল সেই ঘরের থেকেই কিন্তু রাঙার অ্যাবসেন্সে মিস্টার বোসকে কিডন্যাপ করা হয়েছিল, তো সেই সুযোগেই তো রাঙার তীরটা কেউ চুরি করতেই পারে, তাই না? রাঙাকে বলছে, রাঙা তুমি ভালো করে চেক করেছো তো তোমার সব তীর ঠিক আছে কিনা? রাঙা বলছে, মানে কিছুক্ষণ ভাবার পর বলছে, হ্যাঁ
3-4টে তীর আমার কম বলে মনে হয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো বাচ্চাটা খেলার জন্য নিয়ে গেছে, কারণ আমি যখন আম পাড়ছিলাম তখন অনেক কটা তীর ওখানে পড়েছিল। তো তাই আমি ভাবলাম হয়তো বাচ্চারা নিয়ে গেলেও নিয়ে যেতে পারে। সত্যজিৎ বলছে এটা কেউ ইচ্ছে করে করেছে, তোমার তীরটা চুরি করা হয়েছে। যেটা শুনে রাঙা কিন্তু অবাক হয়ে যায়। বৃন্দা ভয় পাচ্ছে যে আস্তে আস্তে সব সত্যিটা কি করে বেরিয়ে আসছে। সত্যজিৎবাবু বলছেন যে ম্যাডাম, আপনার হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, আপনি আমাকে 2 দিন সময় দিন, আমি ঠিক সত্যিটা আপনার সামনে এনে দেবো। বলছে একটু সবাই চুপ করে থাকুন, আমাকে ইনভেস্টিগেটটা করতে দিন একটু। তখন একলব্য বলছে, শুনুন, আপনি যা খুশি তাই ইনভেস্টিগেশন করুন, আমার তাতে দেখে কোনো লাভ নেই। আমার নজরে রাঙামতিই দোষী, রাঙামতিই দোষ করেছে, আমি ওকে কোনোদিনই ক্ষমা করব না। ও যদি নির্দোষ প্রমাণিত হয় আইনের চোখে তাও না। রাঙা শুনে অবাক হয় আর মনটা খারাপ হয়ে যায়। সত্যজিৎবাবু কোনো কথা না বলে একলব্যের মাকে বলে, আমি আসছি ম্যাডাম এখন, বলে চলে যায়। একলব্যের মা তো সোফাতে বসে কাঁদতে থাকে। রাঙার দেখে মোটেও ভালো লাগে না। রাঙা বলছে, বড়বাবুকে তীরটা ছোড়ার আগে আমি নিজে মরে যাবো রে মা। পিসিমণি বলছে, কি বলছিস রাঙা তুই এসব? এ বলে রাঙা দৌড়ে চলে যায়। তারপর কিছুক্ষণ পর দেখা যায় রাঙা তার তীরধনুক নিয়ে এসেছে। রাঙা বলছে, একদিন তুই আমাকে তীরন্দাজ হওয়ার স্বপ্ন দেখিয়েছিলি, আর আজকে আমি আমার তীরধনুক, আমার প্রাণ আমি তোর পায়ের সামনে নামিয়ে রাখলাম। এই বলে একলব্যের মায়ের পায়ের সামনে তীরধনুকটা নামিয়ে রেখে দেয়। একলব্য রাঙাকে দেখতেই আছে। আমার তীরধনুক আমি তোর পায়ে রেখে সঁপে দিলাম রে মা। সে রাঙামতি তোর পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছে, যদি এটা প্রমাণিত হয় যে আমার তীরটাই বড়বাবুর গলায় বিঁধেছিল, তাহলে আমি আর কোনো দিন তীরধনুক হাতে তুলব না। যেটা শুনে রাঙামতির মা আর কি একলব্যের মা অবাক হয়ে যান। বলছে, তোর পা ছুঁয়ে রাঙামতি আজকে আরেকটা প্রতিজ্ঞাও করছে, এই কাজটা যে আমি করিনি এটা আমি প্রমাণ করে দেব। আমাকে ফাঁসানোর জন্য অন্য কেউ ষড়যন্ত্র করে এই কাজটা করেছে, এটাও আমি প্রমাণ করে দেব। সভ্য রাঙার কথাতেই মাথা নাড়ছে যে এই কাজটা করেছে, বড়বাবু যে এত বড় ক্ষতি করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। এই বলে প্রতিজ্ঞা নেয় রাঙা। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।